হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের সকলের প্রিয় চ্যানেল WBCS হেল্পলাইন টপার টক্সে। আজকে যখন সবাই পুজোর আনন্দে বা পুজোর বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকবেন, তখন আমার একটু সময় হয়েছে একটা ভিডিও করবার। মাঝখানে তোমরা লক্ষ্য করে থাকবে বা অনেকে তোমরা কমপ্লেন করছো কেন আমি নতুন ভিডিও আনছি না। তার দুটো কারণ। প্রথম কথা হলো যে আমার যে ভাই বোনেরা আছে, মানস বা দেবঋষি, পুনাম, ওরাই বিভিন্ন ভিডিও করেছে এই সময়টাতে, এবং ওদের ভিডিওগুলোরও প্রচুর প্রচুর ডিমান্ড ছিল, এবং ওদের যে চাহিদাগুলো ওরা মিটিয়েছে বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে। আমার মনে হয়েছে সে সময় আমার আসার কোনো প্রয়োজন হয়নি। এবং দ্বিতীয় কথা যে প্রচণ্ড ব্যস্ততা একটা পুজোর আগে আমাদের চলে কাজের ক্ষেত্রে, সব সব অফিসেই চলে, বা ইনফ্যাক্ট আমাদের পুজোর মধ্যেও মাঝে মাঝে অফিস যেতে লাগে। এই কারণে পুজোর আগ দিয়ে আমি কখনো ভিডিও বানাইনি, বাট এখন বেশ কয়েকটা দিন আমি হাতে পেয়েছি এবং এর মধ্যে বেশ কিছু ভিডিও তোমাদের সামনে আনবো। যখন হয়তো তোমরা একটু অন্য কাজে ব্যস্ত থাকবে, তখন আমি তোমাদেরকে পড়ার কথাটা বলবো। এটাকে আমার সব সময় মনে হয়েছে যে আমার কাজ অ্যাজ আ মেন্টার, ইটস মাই রেসপন্সিবিলিটি। তোমরা যখনই একটু অন্যদিকে একটু দিকভ্রষ্ট হবে, তখন আমার দায়িত্ব স্পয়েল স্পোর্ট হওয়া, তোমাদেরকে এটা জানানো যে তোমাদের আসল কাজ কিন্তু পড়াশুনো করা, এবং সেই সঙ্গে এই অ্যাপিলটাও রাখা যে শারদীয়ার আনন্দ থাকবেই, পুজোর আনন্দ থাকবেই, এবং আমরা সামনের প্রত্যেকটি বছর সেই আনন্দটা করব। এবার একটু কম আনন্দ করব, একটু বাড়িতে বসে সময় কাটাবো, মানে মণ্ডপে গিয়ে সেলফি না তুলে বাবা মার সঙ্গে কিছু মনের কথা শেয়ার করব, ভাই বোনের সঙ্গে মনের কথা শেয়ার করব, এবং সেই জিনিসগুলোই যে আমরা করব। কিন্তু তার সত্ত্বেও প্রত্যেককে, যেহেতু একটা আমাদের প্রত্যেকের সবচেয়ে বড় অনুষ্ঠান, উৎসব, সেটা হলো আমাদের এই পুজো শারদীয়া। তাই প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা জানাই। প্রত্যেককে আজকে সপ্তমীর দিনের শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের জন্য আমার অন্তর থেকে সকলের জন্য থাকলো। এবং তারপরে আমাদের আজকের এই ভিডিওটা দীর্ঘদিনের একটা ডিমান্ড বলতে পারো আমার কাছে, তোমরা করছিলে যে আমি এর আগে একটা WBCS এবং ইউপিএসসি এরকম একটা কম্পারেটিভ অ্যানালিসিস করেছিলাম, এবং সেটা তোমাদের কাছে খুব জনপ্রিয় হয়েছিল, খুব পপুলার হয়েছিল। এবং তার পরবর্তীকালে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে WBCS এবং SSC এর উপরেও একটা কম্পারেটিভ স্টাডি করবার জন্য। এবং WBCS এবং ইউপিএসসির ক্ষেত্রে আমার যেটা বক্তব্য ছিল যে WBCS এবং ইউপিএসসি এর মধ্যে আমি একটা পেয়েছি আর একটা পাইনি, অনেকটা কাছে গিয়েও পাইনি। সুতরাং আমি না পাওয়ার জায়গাটার থেকে, ব্যর্থতার জায়গাটার থেকে বলতে পেরেছিলাম যে কি কি করবে, হোয়াট নট টু ডু। ঠিক আছে, ইউপিএসসি পেতে গেলে সেটা আমার বলার রাইট আছে। ইউপিএসসি পেতে গেলে কি কি করা উচিত সেটা আমার বলার রাইট ছিল না বলে আমি সেরকমভাবে বলিনি। নাও, এই ভিডিওর যেটা টপিক, WBCS এবং SSC, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এটার সম্পর্কে আমি বলবো। এই দুটো পরীক্ষাতে বহু বছর আগে আমি ক্লিয়ার করেছিলাম, এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তা সত্ত্বেও মৌলিক যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে একটা সম্মুখ ধারণা আমরা নেব। এবং প্রথমেই আমার যে বক্তব্যটা, যে WBCS এবং SSC CGL এর ক্ষেত্রে আমরা দেখব যে সময়সীমাটা, নোটিফিকেশান থেকে আরম্ভ করে তার ফাইনাল পোস্টিং পর্যন্ত, এটার সময়সীমাটা কখন, এটা বছরের পর বছর ধরে আমি বলবো যে কিছুদিন আগে পর্যন্ত, এইবারের বিপর্যয়টাকে ছেড়ে দিলে তোমরা যদি কিছুদিন আগে পর্যন্ত দেখো, তাহলে মোটামুটিভাবে সেপ্টেম্বরের আশেপাশ দিয়ে কোনো একটি বছরের, ধরো 2020, এবছর হচ্ছে না কিন্তু আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলে দিচ্ছি, সেপ্টেম্বরের আশপাশ দিয়ে WBCS এর নোটিফিকেশনটা হয়ে থাকে। এবং তার পরবর্তীকালে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রিলিমস হয়, তার পরবর্তীকালে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসেও এর মধ্যে ওই মেইন পরীক্ষা হয়ে থাকে। পরবর্তীকালে আগস্ট সেপ্টেম্বর নাগাদ ইন্টারভিউ হয়ে থাকে পরের বছর, 2020-তে নোটিফিকেশান হলো, 2021 প্রিলিমস এবং মেইনস হলো, এবং 2022 গিয়ে ইন্টারভিউ হলো করে 22 শেষের দিকটাতে রেজাল্ট বেরোলো। মনে করো এই অক্টোবর নভেম্বর মাসে রেজাল্ট বেরোলো বা ডিসেম্বর মাসে রেজাল্ট বেরোলো। সব ঠিক থাকলে তার 3 থেকে 4 মাসের মধ্যে, মার্চ এপ্রিল জুন এর মধ্যে জয়নিং হয়ে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জয়নিং, নোটিফিকেশান টু জয়নিং, এর জন্য পুরো সময়টা লাগছে প্রায় 2.5 বছর, 2.5 years, যেটা আমার মনে হয় খুব খুব বেশি। কিন্তু এটা স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রেও, যেহেতু মেইন পরীক্ষাটা রয়েছে, সুতরাং এই সেক্ষেত্রেও অলমোস্ট
1 মাস 2 মাস কম হতে পারে, বাট 2 বছরের উপরে তো লাগছেই। সুতরাং তোমরা যদি আমরা মানে কোনো অ্যাডভান্টেজের, আজকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছি এবং ফর্ম ফিল আপ কিছুদিন পরেই আছে, এবার আমি কবে চাকরি পাবো, এই জায়গাটাতে দুটো স্টাফ সিলেকশন বা ডাব্লিউবিসিএস এই দুটোই খুব পিছিয়ে রয়েছে। এবং এই ক্ষেত্রে মানে ইউপিএসসি কিছুটা হলে অনেক মানে বেশ কিছুটাই এগিয়ে, ইউপিএসসি রেজাল্ট অনেকটাই তাড়াতাড়ি বেরোয় এবং ডাব্লিউবিসিএস বা এসএসসির ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিলে হয়ে থাকে। সুতরাং এই দুটো দিককে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে সেক্ষেত্রে দুটোর মধ্যে কেউ এগিয়ে নয়। এবার চলে আসি পড়াশুনোর ক্ষেত্রে। পড়াশুনোর ক্ষেত্রে সিলেবাসের ভলিউমটা, সিলেবাসের ভলিউমের ক্ষেত্রে দেখো, সিলেবাসের ভলিউমের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমরা জানি যে তোমাদেরকে একটা ডিফাইন্ড তোমার সিলেবাস রয়েছে। এসএসসির ক্ষেত্রে একটু ব্রডার সিলেবাস, মানে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেরকম মার্কস ডিস্ট্রিবিউশন বা ডেফিনিশনটা মানে সিলেবাসের যে ডেফিনিশনটা থাকে, পেরিমিটারটা থাকে, সেটা অনেকটা ক্লিয়ারলি ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড। সিজিএল এর ক্ষেত্রে এই পরিধিটা অনেকটাই বড়, কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যে সিলেবাসের যে এক্সটেনশনটা, মানে তোমাকে একদিকে ইংরেজি পড়তে লাগছে, বাংলা পড়তে লাগছে, অঙ্ক পড়তে লাগছে, পলিটি পড়তে লাগছে, ইকোনমি পড়তে লাগছে, হিস্ট্রি পড়তে লাগছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে লাগছে, সায়েন্স পড়তে লাগছে, সব কিছুই পড়তে লাগছে। এবার স্টাফ সিলেকশনের ক্ষেত্রে আলাদা করে এরকমভাবে কিছু পড়তে লাগছে না, কিন্তু আবার সব কিছুই পড়তে লাগছে। জেনারেল স্টাডিজের মধ্যে তোমাকে, জেনারেল স্টাডিজের নামে তোমাকে সব কিছু অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে লাগছে। এবার যদি আমি অপশনাল, এবার ডাব্লিউবিসিএস বলতে আমরা নিশ্চয়ই প্রথমেই এক্সিকিউটিভ বা ডাব্লিউবিপিএস এর কথা ভাববো, সেক্ষেত্রে অপশনাল সাবজেক্টটা অ্যাডিশনাল হচ্ছে, যেটা স্টাফ সিলেকশনের ক্ষেত্রে নেই। সুতরাং যদি ওভারঅল দেখা যায় সাবজেক্টের ভলিউমটাকে, তাহলে বলবো যে স্টাফ সিলেকশনের ক্ষেত্রে চাইতে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অপশনালের জন্য সিলেবাসের ভলিউমটা একটু হলেও বেশি থাকবে। এবার তাহলে মানে দুটো প্রসেসের দেখছি যে প্রথম হচ্ছে কতটা মানে লেংদি প্রসেস, অলমোস্ট সেম। সিলেবাস কতটা ভলিউমিনাস, সেক্ষেত্রে ডাব্লিউবিসিএসটা অপশনালের জন্য কিছুটা ভলিউমিনাস। এবার চলে আসি কোয়েশ্চেনের উপরে, আমরা অপশনালটাকে ছেড়ে দিলাম। বাকির ক্ষেত্রে আমার মতে, দিস ইজ অ্যাবসোলিউটলি মাই ওপিনিয়ন, ইয়োর ওপিনিয়ন মে ভ্যারি, কিন্তু আমার যেটা মানে দীর্ঘদিন আগের নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং আজকের ডেটে জাস্ট পরোক্ষ অভিজ্ঞতাটা আমি বলতে পারি যে ডাব্লিউবিসিএস এর চেয়ে এসএসসি সিজিএল এর কিছু কোয়েশ্চেন্স কিন্তু স্ট্যান্ডার্ডটা মাচ বেটার, মাচ হায়ার। এটা ইদানিংকালে জাস্ট মেবি কাপল অফ ইয়ার্স, লাস্ট কাপল অফ ইয়ার্স এই প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও এই কোয়েশ্চেনের ধরনটা চেঞ্জ হয়েছে এবং এর ফলে দেখতে পাচ্ছি হয়তো ইট উইল ভেরি সুন ক্যাচ আপ উইথ দ্য স্ট্যান্ডার্ড অফ এসএসসি সিজিএল। বাট ওভারঅল অ্যাসপেক্ট যদি দেখা যায় তাহলে আমি বলবো যে এসএসসি সিজিএল এর যে ম্যাথস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলো বা ইংলিশ বলো বা জেনারেল স্টাডিজের ক্ষেত্রে বলো, যে ডাব্লিউবিসিএস এর চেয়ে কিছুটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে, কিছুটা হার্ডার কোয়েশ্চেন্স থাকবে এসএসসি সিজিএল এর ক্ষেত্রে। এবং যেটা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে হয়, এটার মানে পরিধিটা অনেকটা বড়, ফলে এটা ইটসেলফ একটা স্ট্রেনুয়াস প্রসিজিওর, যে এতগুলোকে তোমার সময়ের মধ্যে পড়া, সেগুলোকে আবার আলাদা করে আলাদা আলাদা পেপারে পরীক্ষা দেওয়া। সুতরাং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও, এবং অপশনালটা সর্বোপরি যেটা অপশনাল, সুতরাং যদি ডিফিকাল্টি লেভেল বলি, ডিফিকাল্টি লেভেলের ক্ষেত্রে এসএসসি কিছুটা এগিয়ে থাকবে। আবার অপশনাল যেহেতু রয়েছে, সুতরাং স্ট্রেনুয়াস প্রসেসকে আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস এ অপশনালের জন্য মোটামুটি ওভারঅল ব্যালেন্স হয়ে যাবে। পরবর্তীকালে চলে আসি যে পোস্টিংয়ের ক্ষেত্রে। পোস্টিংয়ের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস দিলে আমরা জানি যে স্টেটের মধ্যেই তুমি থাকতে পারবে, মানে স্টেটের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টে তোমার পোস্টিং হবে, হোম ডিস্ট্রিক্ট বাদে। কনভেনশন যেটা, সেটা হলো যে হোম ডিস্ট্রিক্ট বাদে যে কোনো ডিস্ট্রিক্টে তোমার পোস্টিং হবে এবং তোমার এক একটা জায়গাতে 3 বছর, মানে তুমি ইলেকশন রিলেটেড ওয়ার্কসের মধ্যে থাকলে 3 বছর ম্যাক্সিমাম থাকতে পারবে। আর যদি তুমি ডাইরেক্টলি ইলেকশন রিলেটেড কোনো পোস্টিং না পাও, তাহলে সেক্ষেত্রে মানে অনেকেই আছেন যারা ইলেকশন রিলেটেড, ডাইরেক্টলি ইলেকশন রিলেটেড কোনো পোস্টে, স্ট্যাচুটরি কোনো পোস্ট হোল্ড করছেন না, আবার অন্যদিকে খুব ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করছে, যেমন ধরো এসডিও, বিডিও, ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পোস্টগুলো কিন্তু ডাইরেক্টলি ইলেকশন রিলেটেড, তাদের ক্ষেত্রে 3 বছরের একটা বার থাকে, সেটা পেরোনোর আগেই তাদেরকে ট্রান্সফার হতে হয় এবং অন্য ডিস্ট্রিক্টে একটা কুল অফ ফেজ মানে চলতে হয়, যেখানে অন্য ডিস্ট্রিক্টে তারপরে আবার তিনি আগের জায়গাতে ফিরে আসতে পারেন, কিন্তু তার আগে ইলেকশনের সময়টাতে তাকে ওই জায়গাতে থাকতে পারেন না। অর্থাৎ একটা উদাহরণ দিই, 2016 সালে যিনি একটা জায়গায় পোস্টিং আছে, যার একটি ডিস্ট্রিক্টে, নদিয়া ডিস্ট্রিক্টে কারো একটি পোস্টিং রয়েছে, এবার 2016 সালের
মোটামুটি এপ্রিল মে মাসে ভোট হয়েছে, তারপরে 2019-এ লোকসভা ইলেকশানে 3 বছর পরে লোকসভা ইলেকশন, তাহলে তিনি আর ওই জায়গাতে ডিস্ট্রিক্টে থাকতে পারছেন না। এবার তাকে মনে করো নদিয়ার থেকে বীরভূমে যেতে লাগছে। এবার বীরভূমে গিয়ে তিনি মাঝখানে কুলিং অফ ফেজটা কাটিয়েছেন, মনে করো। এবার মাঝখানে তিনি একটা স্পেশাল পোস্টিংয়ে নদিয়াতে ছিলেন, তারপরে বীরভূমে গেলেন 2019 সালে এসডিও পোস্টিং পেয়ে। এসডিও পোস্টিংয়ের পরে আবার তিনি এডিএম পোস্টিং পেয়ে আবার কিন্তু মনে করো নদিয়া জেলাতে ফিরে আসছেন, কারণ মাঝখানে কুলিং অফ ফেজটা তার পেরিয়ে গেছে। ফলে মনে করো 2021 সাল এবং সে সময় ইলেকশন চলবে, তার আগে কিন্তু তিনি আবার নদিয়া জেলাতে পোস্টিং হতে পারেন। দিস ইজ দ্য বেসিক ইলেকশন রিলেটেড রুল অফ পোস্টিং ফর দ্য WBCS অফিসার্স। এটা যদি আমরা স্টাফ সিলেকশনের ক্ষেত্রে দেখি, তাহলে স্টাফ সিলেকশন ডাইরেক্টলি ইলেকশন রিলেটেড নয়। WBCS এর মতন স্টাফ সিলেকশনে WBCS এ যেরকম প্রচুর পোস্ট রয়েছে, আমরা জানি রেভিনিউ সার্ভিস রয়েছে, বা ফুড অ্যান্ড সাপ্লাই রয়েছে, লেবার কমিশনার রয়েছে, এক্সিকিউটিভ তো রয়েছে, পরবর্তীকালে পুলিশ সার্ভিস রয়েছে, এছাড়া ল্যান্ড রেভিনিউ, জয়েন্ট বিডিও সমস্ত পোস্টিং রয়েছে, অর্থাৎ প্লেথোরা অফ সার্ভিসেস রয়েছে। কিন্তু তোমার CGL এর ক্ষেত্রেও এরকমভাবে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো, যেমন ইনকাম ট্যাক্স আমরা বলতে পারি, কাস্টমস বলতে পারি, CBI বলতে পারি, ওয়েটস অ্যান্ড মেজার্স বলতে পারি, পোস্টাল ডিপার্টমেন্ট বলতে পারি, বিভিন্ন ডিপার্টমেন্টে সেক্ষেত্রে তাদের সেখানকার ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর বা এই ধরনের পোস্টিং, সমতুল্য কোনো পোস্টিংয়ে তারা যেতে পারেন। কিন্তু কিন্তু তুমি মনে করো একটা ডিস্ট্রিক্টে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এটার একটা ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলে, মনে করো ডিস্ট্রিক্ট না, রাজ্যের কথা বলছি। বেঙ্গলে মনে করো 10টা ভ্যাকেন্সি রয়েছে তোমার বেঙ্গল থেকে। এবার বেঙ্গল থেকে 15 জন ক্লিয়ার করেছে, এবং 15 জনের মধ্যে 15 জনই কিন্তু তার মানে ফার্স্ট প্রেফারেন্স বেঙ্গল দিয়েছে, ঠিক আছে, তাদের র্যাঙ্ক অনুসারে। 1 থেকে 15কে যদি বেঙ্গলের র্যাঙ্ক অনুসারে সাজাই, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম 10টা পোস্টিং ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের খালি রয়েছে, অথচ বেঙ্গল থেকে 15 জন অপ্ট করেছে। তাহলে প্রথম 10 জন পেয়ে যাচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে বেঙ্গলে। পরবর্তী 5 জন যাদের ফার্স্ট প্রেফারেন্স রয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এবং তারা ফার্স্ট প্রেফারেন্সটা পাবে, কিন্তু তারা সেক্ষেত্রে বেঙ্গলের পরবর্তী তার যে অপশানটাকে দেওয়া রয়েছে সেই জায়গাতে পাবে, ঠিক আছে। আমার যখন এসেছিলো, আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 33, এর ফলে আমার কলকাতাতেই আমার অ্যাপয়েন্টমেন্ট এসেছিলো। কিন্তু আমার সেকেন্ড অপশন যেটা ছিল, সেকেন্ড অপশানটা একটু স্ট্রেঞ্জ রেখেছিলাম। ভেবেছিলাম যে মানে স্টেটের বাইরে গিয়ে কী করবো, তাহলে সেক্ষেত্রে হিমাচল প্রদেশ দিই, ঘোরাটোরা হবে আর কি। এবার আমার মানে সেটা পুরো ক্যাজুয়ালি দিয়েছিলাম, আমার কোনো মাথাতে প্ল্যানই ছিল না যে দেশের মানে রাজ্যের বাইরে অন্য জায়গাতে কোন জায়গাতে যায়। সব রাজ্যই একই রকম আমার কাছে, পশ্চিমবঙ্গের বাইরে গেলে। সুতরাং সেক্ষেত্রে হিমাচল প্রদেশ দিয়ে রেখেছিলাম। ফলে সেক্ষেত্রে আমার যদি হতো, পশ্চিমবঙ্গে না হতো, র্যাঙ্কে যদি না আসতো, তাহলে হয়তো সিমলাতে আমার পোস্টিং হতে পারতো, ঠিক আছে। সুতরাং এই জায়গাটাতে একটা একটু ডিফারেন্ট, যে হয়তো রাজ্যের বাইরে পোস্টিং হলেও হতে পারে, যেটা WBCS এর ক্ষেত্রে কোনোভাবেই সম্ভাবনা নেই। এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ, এবং এটা অনেকে আবার রাজ্যের বাইরে যেতেও চান, তাদের কাছে একটা খুব বড় পজিটিভ একটা ব্যাপার, যে রাজ্যের বাইরেও সার্ভিস করা যায় ইউপিএসসির মতন। যদি ইউপিএসসির মতন অতটা হাই গ্রেডে এটা প্রথমেই পোস্টিং হয় না। এর পরবর্তীকালে আমরা যদি দেখে থাকি স্যালারি স্ট্রাকচারটা দেখো। স্যালারি স্ট্রাকচার আমরা জানি যে WBCS, মনে করো WBCS এক্সিকিউটিভের সঙ্গে আমি একজন আইটি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের তুলনা করছি, মানে যে দুটো পোস্টকে আমি হোল্ড করেছিলাম সেই সময়কার কথা বলছি, আজকের কথা বলছি। সেই সময় WBCS এক্সিকিউটিভের স্যালারিটা বেশি ছিল, ইনকাম ট্যাক্সের স্যালারিটা কম ছিল। পরবর্তীকালে সেন্ট্রাল ডিএ এবং বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে নতুন পে কমিশনের আগে অবধি আবার WBCS এক্সিকিউটিভের স্যালারিটা দেখা যাচ্ছিল যে কম ছিল, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের বেশি ছিল। কিন্তু আবার এই নতুন যে আমাদের পে কমিশনটা পেয়েছি, তারপরে দেখা যাচ্ছে যে অলমোস্ট সেম। বাট যদি ডিএ একটা ঘোষণা হয়ে যেত, মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে খুব রেগুলারলি হয়ে থাকে, সেটা যদি হয়ে যেত, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর একজন WBCS এক্সিকিউটিভের চেয়ে বেশি স্যালারি পেত। কিন্তু সামহাউ দ্যাট হ্যাজ বিন হেল্ড, এবং এর ফলে যেটা মানে গভর্নমেন্ট যেটা বলেছে যে এমবার্গো একটা দেওয়া হয়েছে যে ডিএ এর উপরে জুলাই মাস না কোন মাস অবধি সামনের বছরের সেন্ট্রাল গভর্নমেন্টের, সেক্ষেত্রে ফলে আমরা এখন কিছুটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। কিন্তু তোমার মানে এই ধরনের পোস্টগুলোতে যদি তোমার মেট্রো সিটিজে তোমার পোস্টিং হতে পারে, মানে ধরো তোমার পোস্টিং ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে মুম্বাইয়ে হলো, বা তোমার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে তোমার দিল্লিতে পোস্টিং হলো, বা পুনেতে পোস্টিং হলো। যদি এরকম কোনো মেট্রো সিটিসগুলোতে তোমার পোস্টিং হয়, তাহলে তোমার যে স্যালারি থাকবে সেটা মেট্রো অ্যালাউন্সের তার সঙ্গে যুক্ত হওয়ার পরেও তোমার স্যালারিটা কিন্তু মানে মেট্রো সিটির লিভিং কস্টের তুলনায় কিছুটা হলেও কিন্তু
কম থাকবে, যেটা যেটা আমার মনে হয় যে যার জন্য ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ বা সমতুল্য ডাব্লিউবিপিএস এই স্যালারিটা কিন্তু একটু বেশি লিউক্রেটিভ, এবং এক্ষেত্রে তোমাকে হয়তো যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তোমাকে পেতে লাগবে, সে মানে পাবে, সেটা কিন্তু তোমার দেখা যাবে যে তার মধ্য দিয়ে তোমার বেতনটা যথেষ্ট পরিপূরকের কাজ করতে পারে। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে ডাব্লিউবিসিএস অনেকটাই অ্যাডভান্টেজিয়াসে। প্লাস তুমি যদি অন্য স্টেটে যাও তাহলে সেক্ষেত্রে তার একটা আলাদা এস্টাবলিশমেন্ট, সব কিছুই ডিফারেন্ট একটা এস্টাবলিশমেন্ট, অন্য স্টেটে গিয়ে এই খরচটা একটু বেশি হতে পারে। এবার চলে আসছি প্রমোশনাল অ্যাসপেক্টসে। প্রমোশনাল অ্যাসপেক্টস যদি আমরা দেখি, দেখো ডাব্লিউবিসিএস থেকে আইএএসএ নমিনেশনের ক্ষেত্রে একটা খুব এরকম একটা মানে কনভেনশন রয়েছে যে 27 ইয়ার্স অর 54 ইয়ার্স, যেটাকে এখন 56 অবধি এক্সটেন্ড করা হয়েছে, হুইচ এভার ইজ আর্লিয়ার। মানে তারপরে যদি তোমার আইএসের মানে অর্থাৎ ভ্যাকেন্সি, আইএসের কতগুলো ভ্যাকেন্সি, প্রমোটি আইএসের কতগুলো ভ্যাকেন্সি স্টেটে রয়েছে, এবং তোমার ওই দুটো ক্যাটেগরি, দুটোর মধ্যে আর্লিয়েস্ট যে ক্যাটেগরি ক্রাইটেরিয়াটা ফুলফিল হলো তার ভিত্তিতে তুমি তোমার নমিনেশন পাবে আইএস হিসাবে। এবং এর ফলে দেখা যায় যে ইট নেভার টেক্স, মানে তুমি যদি সার্ভিসে 30 বছরে ঢোকো তাহলে 27 বছর পার করবার পরে তোমার বয়সটা হয়ে যাচ্ছে 57 বছর, অর্থাৎ তুমি 56 বছরের কমে থাকছো না, সেক্ষেত্রে তুমি অ্যাজ নমিনেশন পাচ্ছ না। বাট তুমি সার্ভিসে যদি ঢুকে থাকো 28 বছর বয়সে এবং তুমি 27 বছর ক্রস করবার পর তোমার বয়স হচ্ছে 55 বছর, অর্থাৎ 56 বছরের নিচে, সেক্ষেত্রে তুমি আইএস নমিনেশন পেয়ে যাচ্ছ। এবার 30 বছরের উপরে হওয়া মানেই তুমি যদি সার্ভিসে ঢোকো, আমি যে কারণে গত একটা ভিডিওর মধ্যে বারবার করে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি সার্ভিসে যদি আসতে চাও তাহলে তাড়াতাড়ি আসাটাই বেটার। 30-এর উপরে যদি সার্ভিসে আসো তাহলে খুব ব্লিক চান্সেস যে আইএস নমিনেশন তোমরা পাবে। যদিও সামনের দিনগুলোতে অনেকটাই এই নিয়মে হয়তো পরিবর্তন আসতে পারে, কারণ আইএস যে রিকোয়ারমেন্ট যেটা আইএস পোস্টিংয়ে সেটা অনেকটা বাড়ছে, এবং মোরাললেস আমরা বলতে পারি যে এই ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে এই নমিনেশনটা ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে খুব স্লো, ঠিক আছে, এই প্রমোশনের চান্সটা। এবং ডাব্লিউবিপিএসের ক্ষেত্রে আবার ডাব্লিউবিপিএস থেকে আইপিএস হতে কিন্তু এরকম দেখা গেছে যে উইদিন 12 ইয়ার্স ডাব্লিউবিপিএস থেকে আইপিএস হয়ে তারা এএসপি পদে জয়েন করছে, বা কিছু ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এসপিও হয়ে যাচ্ছেন, এটাও দেখা যায়। ডাব্লিউবিপিএস থেকে আইপিএসে প্রমোশন অনেকটা স্মুথ, সেক্ষেত্রে ক্যাডার সংখ্যাটা মানে ডাব্লিউবিসিএসে 60-70 জন করে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাচগুলোতে। ডাব্লিউবিপিএসে একসময় আমরা দেখতাম যে 10 জন, 12 জন, 15 জন এরকম করেই নেওয়া হতো, তার কখনো খুব বেশি হলে 30 জন অবধি নেওয়া হয়েছে, তার বেশি কিন্তু কখনোই ক্রস করতে দেখিনি। ইদানিংকালে হয়তো দু একবার বেশি গেছে। আবার ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে উল্টো, এতদিন অনেকটাই বেশি নেওয়া হচ্ছে, লাস্ট কয়েক বছরে দেখা যাচ্ছে যে সংখ্যাটাকে একটু কমিয়ে দেওয়া হচ্ছে, লাস্ট মেবি কাপল অফ ইয়ার্স অর 3 ইয়ার্স। এর ফলে ক্যাডার স্ট্রেংথটা আমাদের রয়েছে প্রায় 1650, হুইচ ইজ কোয়াইট হিউজ, এবং তার ফলে আইএসের যে রিকোয়ারমেন্টটা থাকে প্রমোটি আইএসের সেই যে হায়ারার্কিটাতে, সেক্ষেত্রে এই মানে ভার্টিক্যাল মুভমেন্টটা এটা খুব স্লো হয়ে থাকে। অন্যদিকে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে বা বিভিন্ন কাস্টমসের ক্ষেত্রেও আমরা দেখেছি, কাস্টমস বা এসএসসি সিজিএল এর বিভিন্ন পোস্টিংয়ের ক্ষেত্রে তুমি হয়তো ইন্সপেক্টর হিসেবে জয়েন করছো, বাট উইদিন 3 ইয়ার্স অর মেবি 5 ইয়ার্স, 3 ইয়ার্সই হয়ে থাকে যে ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষাতে বসতে পারো। তেমনি বিভিন্ন পোস্টগুলোতেও সমগোত্রীয় অফিসার র্যাঙ্কের কোনো পোস্টে তুমি বসবার জন্য উত্তীর্ণ হওয়ার মানে যোগ্য হতে পারো। তারপরে তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে সেই পোস্টকে ক্লিয়ার করতে লাগবে, অর্থাৎ তারপরে তুমি ইন্সপেক্টর থেকে একবারে অফিসার হয়ে যাবে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে আমি বলবো যে প্রমোশনাল অ্যাসপেক্টসটা, এবং তার পরবর্তীকালে হয়তো যদি আমি ইনকাম ট্যাক্সের কথা ধরে বলি তাহলে মেবি 12 ইয়ার্স পরে তুমি ইনকাম ট্যাক্সের কিন্তু আইআরএস পদের সমতুল্য র্যাঙ্কে পৌঁছে যাবে, এবং সেক্ষেত্রে আইআরএস হিসেবে তোমার প্রমোশনও হবে। অর্থাৎ 3টে ক্যাটাগরিকে যদি দেখি, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এবং ডাব্লিউবিপিএস ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ দিয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে প্রথম দুটো পোস্ট, আর তারপরে একটা এসএসসি সিজিএল, এই তিনটেকে আমি ক্লাসিক স্টাডি করে যদি বলি তাহলে বলবো যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ থেকে আইএসএ পৌঁছাতে লাগে অ্যারাউন্ড 27 ইয়ার্স, ঠিক আছে, মোর দ্যান 25 ইয়ার্স ডেফিনেটলি। ডাব্লিউবিপিএস থেকে আইপিএস হতে লাগে অ্যারাউন্ড 12 ইয়ার্স, হুইচ ইজ ভেরি গুড, ফেনোমেনাল বলতে পারি। থার্ড যেটা আসি যে ইনকাম ট্যাক্সের থেকে বা সমগোত্রীয় সার্ভিসের মানে অন্যান্য স্টাফ সিলেকশন কমিশনের সমগোত্রীয় সার্ভিস থেকে ইন্সপেক্টর র্যাঙ্ক থেকে একজন অফিসার হতে 3 বছর, পরবর্তীকালে আইআরএস বা সমগোত্রীয় সার্ভিস যেটা আইআরটিএস হতে পারে অন্যান্য সার্ভিসে গেলে, ঠিক আছে, বা ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস যেটা রয়েছে সেক্ষেত্রেও সমগোত্রীয় র্যাঙ্কে পৌঁছাতে গেলে
12 ইয়ার্সকে আমরা একটা বেঞ্চমার্ক হিসাবে ধরতে পারি। সুতরাং ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের চেয়ে স্টাফ সিলেকশন কমিশনের ডেফিনেটলি WBPS ছাড়া অন্য সব পোস্টিংয়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রমোশনাল অ্যাসপেক্টস মাচ বেটার ইন স্টাফ সিলেকশন কমিশন CGL। ঠিক আছে, সুতরাং প্রমোশনাল অ্যাসপেক্টসটাকেও এবার আমরা আলোচনা করে নিয়েছি। পরবর্তীকালে আমি যে জায়গাটাতে আসবো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কেমন ছিল। আমার যখন রেজাল্ট বেরিয়েছিল তারপরে আমি দুজনের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। আবার প্রথম একজন ডেপুটি কমিশনার ইনকাম ট্যাক্স জলপাইগুড়িতে এবং আরেকজন SDO আরামবাগ। দুজনের সঙ্গেই আমি কী কী কথা হয়েছিল সেটা কি অলমোস্ট তুলে ধরার চেষ্টা করছি। SDO আরামবাগ স্যারকে বলেছিলাম যে স্যার আমার এরকম WBCS হয়েছে, আবার বারবার করে ইনকাম ট্যাক্সের থেকে 3বার চিঠি পাঠিয়েছিল। লাস্টবার ওরা কী করেছিল, পারে চিঠি পাঠিয়েছিল, যেহেতু আমি অলরেডি ইনফর্ম করেছিলাম যে আই হ্যাভ অলরেডি জয়েন্ট অ্যানাদার সার্ভিস, তখন ওরা পারে পাঠিয়েছিল। পারের থেকে আমার কাছে ইন্টিমেশন এসেছিল যে মানে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে আমার কাছে এসেছিলো যে ইউ আর আ ক্যাডার অফ দিস সার্ভিস WBCS, বাট তোমার এই ডিপার্টমেন্ট থেকে চিঠি আসছে বারবার করে যে তুমি আমাদের ফাইনালি জানাও যে তুমি জয়েন করতে চাও কি না। এটা একটা আলটিমেটাম ছিল। মোট 3বার ওরা চিঠি পাঠিয়েছিল। ফলে বারবার করে চিঠি আসে এবং বাড়িতে মানে অলরেডি আমি সার্ভিসে জয়েন করতে যাচ্ছি আর কি, মন স্থির হয়ে গেছে, মানে সার্ভিসে আমি জয়েন করে গেছি, জয়েন করে গেছি প্রবেশন পিরিয়ডে, তখন বারবার করে আমার কাছে চিঠি আসছে। প্রথমে বাড়িতে পাঠাতো, তারপরে ডিপার্টমেন্টে পাঠাতো। এই অবস্থাতে আমার মনটা বারবার করে একটা দোদুল্যমান অবস্থা। কেউ বলছে WBCS ভালো, কেউ বলছে SSC ভালো। এরকম তো কোনো ইউটিউব চ্যানেলও তখন নেই যে কেউ বলতে পারবে কোনটা ভালো। এবং তার ফলে কী হয়েছিল যে আমি খুব পাজলড হয়ে গেছিলাম। তখন একজন অফিসারের কাছে গেলাম, জিতেন রয় স্যার SDO আরামবাগ ছিলেন। উনি একটাই কথা বললেন যে একটাতে অফিসার আছো, WBCS এক্সিকিউটিভ অফিসার, সবাই জানবে, হ্যাঁ নাম চিনবে, এক্সিকিউটিভ অফিসার, BDO হবে, SDO হবে, ADM হবে, DMO হবে, সেক্রেটারিয়েট লেভেলে পৌঁছাবে, তারপরে আরেক জায়গাতে ইন্সপেক্টর। কম্প্যারিজনটা দেখো। স্যারের কথা দিয়ে আমি পুরো কনভিন্সড হয়ে গেলাম, বিকজ স্যারকে আমি খুব আইডলাইজ করতাম, রেসপেক্ট করি ইভেন নাও। তার পরবর্তীকালে ইনকাম ট্যাক্সের এক ডেপুটি কমিশনারের কাছে দেখা করলাম জলপাইগুড়িতে, এবং তিনি ফার্স্টেই বললেন, তিনি একটা পেপারকে আমার সামনে বাড়িয়ে দিলেন, পেপারটাকে। ঠিক আছে, এটা 2008 সালের ঘটনা। একটা পেপার বাড়িয়ে দিয়ে বললেন এই পেপারটা পড়ুন। আমি পেপারটা দেখছি, বুঝতে পারলাম না। বললাম কী স্যার? ওই যে অ্যাডমিনিস্ট্রেশনের খবরটা দিয়েছি, পড়ুন। আমি দেখলাম যে একটা জায়গায় একজন ADM সাহেব কোনো জায়গার, ঠিক আছে, কুচবিহার জলপাইগুড়ি কোনো জায়গার একজন ADM সাহেবের সম্পর্কে, মানে তিনি কী কী কাজ করেছেন তার বর্ণনা দেওয়া হয়েছে। উনি তারপরে আমাকে জিজ্ঞেস করছেন যে মানে কী বুঝলেন। আমি বললাম যে স্যার মানে ADM স্যারের কথা বেরিয়েছে, WBCS এক্সিকিউটিভ। বলে আমার নাম জীবনে কোনোদিন এরকম পেপারে আসেনি। ঠিক আছে, যতই ভালো কাজ করি আমার নাম লোকে জানবেও না, পেপারেও আসবে না, আমার কাজের কোনো রিকগনিশনও হবে না, আমাকে কেউ পিঠ চাপড়ে নিয়ে দেবে না। পুরো ডিপ্রেসিং কথা বলে দিলেন স্যার। হঠাৎ করে একটা ফোন এলো। এবার স্যার ফোনটা তুলেছেন আমার সামনে। ফোন তুলে আসার পরে বলছেন যে দেখলাম মুখ চোখ একটু কীরকম চেঞ্জ হলো আর কি। ঠিক আছে, উনি ওই সাইড থেকে কিছু কোনো মানে শব্দ বর্ষণ চলছে, তারপরে উনি ফোনটাকে রেখে দিলেন। রেখে দিয়ে বলছেন কিসের ফোন ছিল বলো তো। আমি বলুন তো, মানে আমি বললাম স্যার বুঝতে পারিনি স্যার। বলছে যে থ্রেট কল, ইনকাম ট্যাক্স রেড করছি তো আমি, ওই জন্য থ্রেট কল। এবার শুনে বলেন যে যথেষ্ট ভালো থাকবেন, এক্সিকিউটিভ সার্ভিসে যান, এইখানে আসতে লাগবে না, এই সমস্ত রোজ দিন করবেন, তারপরে কোনো রিকগনিশন পাবেন না, আপনি ভালো কাজ করেন, পেপারে নাম ছাপা হবে। তখন আমার বয়স অল্প, যেরকমভাবে বোঝানো হবে দিস ওয়াজ নট দ্য রাইট ওয়ে টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আ সাবজেক্ট অফ আ সার্ভিস, বাট স্টিল যে আমি ওনার কথাতে খুব কনভিন্সড হয়ে গেলাম। তারপরে আর ফার্দার লাস্টে আমি একটা ডিপার্টমেন্টকে জানিয়ে দিলাম যে আমি এম নট ইন্টারেস্টেড টু গো দেয়ার। সুতরাং সেক্ষেত্রে তার পরবর্তীকালে আমার আর মানে এই নিয়ে কোনো কনফিউশন ছিল না। এখন যখন মাঝে মাঝে আমার বিভিন্ন সেই সময়কার বন্ধুদেরকে অনেকটা উপরের পোস্টে, ডেপুটি কমিশনার পোস্টে, এখন আমি ডেপুটি কমিশনার, এখানে আছি ডেপুটি কমিশনার, কিন্তু IRS পোস্টে অলরেডি তারা প্রমোশন পেয়ে গেছে। এই জায়গাটা দেখে একটু খুচখুচ করলেও মনে হয় যে মানুষের সেবাটা কিন্তু আমার এই সার্ভিসে থেকে যতটা করতে পারছি, যতটাভাবে অনেকেই তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমার সঙ্গে অফিসিয়াল পজিশনে দেখা করেছো, আমার কাছ থেকে হয়তো সাহায্য পেয়েছো, কতটা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটা খুব লিমিটেড একটা অপরচুনিটি রয়েছে। সুতরাং ওভারঅল যদি আমি দেখি, যদি আমি পুরো মানে সাম আপ করে নিই ইনকাম ট্যাক্স এবং WBCSকে, তাহলে WBCSকে প্রমোশনাল অ্যাসপেক্টসে WBCS কম থাকবে, স্যালারির অ্যাসপেক্টেও WBCS হয়তো কম থাকবে। আর তোমার যদি আমি সম্মান দেখি,
কাজের পরিধি দেখি, ভার্সাটাইলিটি অফ জব দেখি, তুমি একটা ইনকাম ট্যাক্সে গেলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মধ্যেই তোমাকে থাকতে লাগবে, তোমার সেই মানে জব স্যাটিসফ্যাকশন তোমাকে ওইটার মধ্যেই থাকতে লাগবে, মানে ইনকাম ট্যাক্স রেট করবে ওই একটাই কাজে। তুমি যদি কাস্টমসে যাও কাস্টমসের কাজই করতে লাগবে, বাট তুমি যদি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে যাও তাহলে এই সবাইকে নিয়ে কাজ করতে লাগবে একটা মধ্যমণি হয়ে, নিউক্লিয়াস হয়ে। সুতরাং যদি জব ডাইভার্সিটি আমরা দেখতে চাই, এক্সপ্যানশন অফ জব যদি দেখতে চাই, ডেফিনেটলি ডাব্লিউবিসিএস অনেক আগে থাকবে। জব স্যাটিসফ্যাকশনে যদি বলি, জব ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অনেক আগে থাকবে। প্রমোশনাল অ্যাসপেক্ট যেটা বললাম যে ইনকাম ট্যাক্স মানে স্টাফ সিলেকশনের ক্ষেত্রে অনেকটা বেশি থাকবে। কিন্তু ওভারঅল আমি আমার নিজের সার্ভিস বা নিজে যে ক্যাডারের পার্ট তাকে আমি সবসময় আগে রাখবো, কারণ এখানে থেকে মানে যে স্কোপটা পাওয়া যায়, যে কাজের স্কোপটা পাওয়া যায়, টাকা পয়সা, প্রমোশন, এগুলো একটা সময় সব অবশ্যই দরকার, খুব দরকার। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্টস আমাদের সব কিছু ক্ষেত্রেই লাগে। প্রমোশন লাগে, তারপর টাকা পয়সা লাগে, ডেফিনেটলি। আমি যদি বলি যে আমার এগুলো কিচ্ছু লাগবে না, তাহলে আমার চাকরি করা উচিত না। সুতরাং সব কিছুরই দরকার আছে, বাট দিনের শেষে বলবো যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে বিকজ অফ ইটস job diversity, because of the challenges, because of the variations, because of its expansion, because of the scopes to interact with people, আমার মনে হয় সব মিলিয়ে। এবং ডেফিনেটলি তোমরা যেটাকে মানে দেশ সেবা বলো আর কি, সেটা ইনকাম ট্যাক্সও ডেফিনেটলি রয়েছে বা কাস্টমসেও রয়েছে অবশ্যই, কিন্তু যদি বলো যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেটার ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের ক্ষেত্রে। দুটো সার্ভিসই ইকুয়ালি গুড, কিন্তু স্টিল আমার কাছে সবসময় এনি ডে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ কিছুটা হলেও এগিয়ে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইতিমধ্যেই অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে। তোমাদের প্রত্যেককে আরও একবার শুভেচ্ছা জানাই, শারদ শুভেচ্ছা। খুব ভালো থাকো, খুব ভালো মানুষ হও, যেটা আমি সবসময় তোমাদেরকে বলি। ভগবানের কাছে, দেবী দুর্গার কাছে এই প্রার্থনাই থাকবে যে সামনের দিনগুলোতে যেন আমরা সমস্ত প্রতিবন্ধকতা, প্রতিকূলতাকে ওভারকাম করে আমরা যেন নিজেদের লক্ষ্যে পৌঁছই। এবং যে কথাটা আমি তোমাদেরকে বারবার বলবো, কেন আমি আজকের এই ভিডিওটা করলাম, এই ভিডিওটা তো আমি দুদিন পরেও করতে পারতাম, জাস্ট বিকজ যে তোমাদেরকে আমি চাই এই কথাটাকে বারবার করে মনে খোঁচা দিয়ে মনে করিয়ে দেবার জন্য যে এক একটা দিনও খুব ইম্পর্টেন্ট। আবেগের বশে, আনন্দের বশে, উৎসবের মধ্যে তোমরা যেন সময়টাকে নষ্ট না করে ফেলো। এবং প্রত্যেকের কাছে অনুরোধ যে খুব দায়িত্বের সঙ্গে পুজো ঘরে বসে বন্ধুবান্ধবের মধ্যেই বড়জোর, মণ্ডপে না গিয়ে, রাস্তায় ভিড় না বাড়িয়ে এবার আমরা সেলিব্রেট করি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে আরও ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।